আজকে আমরা কার্যক্ষমতা শক্তির সেকেন্ড থিওরি ক্লাস নিয়ে আলোচনা করব। তো আগের দিন আমাদের কার্য পর্যন্ত হয়েছিল, আজকে আমাদের ক্ষমতাটা হবে। সেকেন্ড থিওরি ক্লাস। তবে আজকের ক্লাসের শেষে যাদের কিছু প্রশ্ন আরে রয়েছে সেগুলো আমি একটু আলোচনা করে দেবো, আর সঙ্গে ম্যাথের কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। ঠিক, তাহলে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই আমরা ক্ষমতা কাকে বলে জেনে নেব। ক্ষমতা, এটাকে আমরা জেনেছি কি কার্য কাকে বলে, মানে কি বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তু সরণ হয়, সেটা বলের দিকে হতে পারে এবং বিপরীত দিকে হতে পারে, তাহলেই আমরা বলবো ওই বলটা কার্য করেছে। এখন ক্ষমতা মানে হচ্ছে কি, যদি সময় সাপেক্ষে আমরা তুলনা করি যে একটা কাজ হয়েছে কিন্তু সেটা কত সময়ে করলো, সময়ের একটা সাপেক্ষ যদি আমরা যুক্ত করে দিই তাহলে সেটাকে আমরা বলবো ক্ষমতা। অর্থাৎ একটা সময় ধরে কেউ যখন কোনো কার্য করবে তাহলে সেটাকে আমরা বলবো ক্ষমতা। তাহলে ক্ষমতার সংজ্ঞাটা আমরা এইভাবে দেব যে সময় সাপেক্ষে কার্যের হারকে ক্ষমতা বলে। অতএব ক্ষমতা সমান আমরা কি লিখতে পারি, সময় সাপেক্ষে কার্যের হারকে। সময় সাপেক্ষে হার তার মানে হচ্ছে নিচে সময় আর উপরে হবে কার্য। বা ক্ষমতাকে ইংলিশে আমরা লিখি পি, কার্যকে আমরা ইংলিশে লিখি ডব্লু, আর সময়কে লিখি টি। তাহলে পি সমান ডব্লু বাই টি। ঠিক আছে, এটা একটু মুখস্থ রাখতে হবে তোমাদের। পি সমান সমান ডব্লু বাই টি, যে ক্ষমতা সমান কার্য বাই সময় হয়। এটা এমসিকিউর জন্য করানো, এটা একটু মনে রাখবে যে ক্ষমতা সমান কার্য বাই সময় হয়। তাহলে কার্য মানে আমরা কি জানি, যে বল ইন্টু সরণ আর তার নিচে সময়। ঠিক আছে, এখন বলটাকে আমরা যদি আলাদা লিখি তাহলে সরণ বাই সময়টাকে আমরা লিখতে পারি বেগ। তাহলে কি দাঁড়াচ্ছে, ক্ষমতা সমান বল ইন্টু ওই বস্তুর বেগ। এই কোশ্চেনটা এমসিকিউতে দেয় যে ক্ষমতা সমান সমান বল ইন্টু ড্যাশ, বা দুটো বলা, একটা বলা থাকবে আর একটা তোমাকে বের করতে হবে, একটা লিখতে হবে। বল ইন্টু বেগ। এবারে হচ্ছে ক্ষমতার একক। ওই আগের মতো যেরকম হচ্ছে কার্যের আমরা একক দুরকম পেয়েছিলাম, একটা হচ্ছে কি পরম একক, আর একটা কি ছিল অভিকর্ষী একক। তো প্রথমে আমরা পরম এককটা লিখব, তারপরে অভিকর্ষী এককটা লিখব। পরম একক এবং অভিকর্ষী একক। প্রথমে সিজেস এককটা লিখি। দেখো সিজেস এককটা কি হবে, ক্ষমতার একক বলতে ওপরে কার্যের একক আর নিচে হচ্ছে সময়ের একক। তো কার্যের সিজিএস এককটা কি, কার্যের সিজিএস একক আর্গ, আর নিচে সময়ের একক অর্থাৎ সেকেন্ড। তাহলে এর উত্তর হবে আর্গ পার সেকেন্ড। আর এসআই এককটা কি হবে, এসআই এককটা হবে জুল, কার্যের এসআই একক আর তার নিচে সময়ের এসআই একক। আর সময়ের একক দুটো পদ্ধতিতেই সমান হয়, সেকেন্ডই হয়, জুল পার সেকেন্ড। বা এই জুল পার সেকেন্ড এর একটা নাম আছে, নামটা হচ্ছে কি ওয়াট।
এটা মনে রাখতে হবে। তো 1 ওয়াট মানে কি 1 জুল পার সেকেন্ড। এবারে অভিকর্ষী একক। তো সিজিএস পদ্ধতিতে অভিকর্ষী এককটা কি হবে? চলো আমরা দেখে নিই অভিকর্ষী একক কি হয়। তাকে বলো কার্যের সিজিএস পদ্ধতিতে অভিকর্ষী এককটা কি ছিল? এটা হচ্ছে ছিল গ্রাম সেমি। এটা হচ্ছে কার্যের একক, কার্যের সিজিএস একক। এবার যেহেতু বলেছে ক্ষমতার একক, ক্ষমতার এককে সবসময় শেষে এই পার সেকেন্ড কথাটা থাকে, তো সময় সাপেক্ষে। আর এসআই এককটা কি হবে? গ্রামের জায়গায় হবে কিলোগ্রাম বা কেজি, মিটার সেমির জায়গায় হবে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বোঝা গেছে? ক্ষমতার মাত্রা। ক্ষমতার মাত্রাটা কি হবে? আমরা জানি কি পি সমান ডব্লু বাই টি। ডব্লু মানে তো কার্য। তো কার্যের মাত্রা কি হয়? আমরা জানি কি বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ হয়, আর তার নিচে সময়। বেশ, তাহলে বলের মাত্রাটা কি? বলের মাত্রা হচ্ছে এম এল টি মাইনাস টু। এটা হচ্ছে বলের মাত্রা, ভর ইন্টু ত্বরণ। আচ্ছা, সরণের মাত্রা, সরণ মানে দৈর্ঘ্যকে বোঝায়, সেটা বড় হাতের এল দ্বারা লেখা হয়। সময়কে ক্যাপিটাল টি দ্বারা লেখা হয়। তাহলে এখান থেকে আমরা মাত্রাটা কি পাবো? এম, এল কটা? দুটো, এল স্কোয়ার, আর টি মাইনাস টু, আর এই নিচের টিটা ওপরে উঠলে মাইনাস টু এর সাথে মাইনাস ওয়ান হবে, অর্থাৎ মাইনাস টু মাইনাস ওয়ান মানে মাইনাস থ্রি। তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি। আচ্ছা, এর আগের ক্লাসে কার্যের মাত্রাটা আমাদের বের করা হয়নি, ঠিক আছে? এটাও আমরা বের করে নেব কার্যের মাত্রাটা কি। কার্যের মাত্রা এখানেই লেখা ছিল, ডব্লু সমান সমান কি হয়? বল ইন্টু সরণ। বলের মাত্রা আমরা জানি কি এম এল টি মাইনাস টু, আর সরণের মাত্রা কি হবে? শুধু এল। তাহলে এর মাত্রাটা কি হবে? এম এল এল স্কোয়ার টি মাইনাস টু। এটা হচ্ছে কার্যের মাত্রা। হ্যাঁ, এবারে আমরা এই আর্ক পার সেকেন্ড বা জুল পার সেকেন্ড, এর একটা নাম আছে ওয়াট, কাকে বলে জানবো। গ্রাম সেমি পার সেকেন্ড কাকে বলে জানবো, আর কিলোগ্রাম মিটার পার সেকেন্ড কাকে বলে, এদের সংজ্ঞাগুলো আমরা জানবো। প্রথমেই আর্ক পার সেকেন্ড এর সংজ্ঞাটা আমরা দেব। এক আর্ক পার সেকেন্ড, এর উত্তর হবে 1 সেকেন্ডে 1 আর্ক কার্য করার ক্ষমতাকে 1 আর্ক পার সেকেন্ড বলে। এরপরে সেকেন্ড এটা হলো। এরপরে দ্বিতীয় হচ্ছে তোমার এক ওয়াট বা 1 জুল পার সেকেন্ড কাকে বলে। এর উত্তরটা কি? আগের মতোই হবে, 1 সেকেন্ডে 1 আর্গের জায়গায় হবে 1 জুল। তাহলে এর উত্তর লিখবে 1 সেকেন্ডে 1 জুল কার্য করার ক্ষমতাকে 1 ওয়াট বা 1 জুল পার সেকেন্ড বলে। গ্রাম সেমি পার সেকেন্ড। গ্রাম হচ্ছে কোনো বস্তুর ভর, সেমি মানে উচ্চতা বা দূরত্বকে বোঝায়, আর সেকেন্ড মানে সময়কে বোঝায়। তাহলে এর ডেফিনেশনটা এইভাবে দিতে হবে। এটা হচ্ছে এরকমভাবে বলতে হবে, 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে
1 সেমি সোজা ওপরে তুলতে অভিকর্ষের বিরুদ্ধে, আচ্ছা এখানে একটা সেকেন্ড কথাটা লিখতে হবে, 1 সেকেন্ডে 1 সেমি সোজা ওপরে তুলতে যে ক্ষমতার প্রয়োজন হয় তাকে 1 গ্রাম সেমি পার সেকেন্ড বলে। এবারে এখানে একটা ছোট্ট মান আছে, সেটা লিখতে হবে যে 1 গ্রাম সেমি পার সেকেন্ড, এইটা সমান সমান আমরা জানি কি 1 গ্রাম সেমি মানে হচ্ছে 981 আর্গ, তাহলে এটা হয়ে যাবে 981 আর্গ পার সেকেন্ড। এটা হচ্ছে পরম এককের সাথে হচ্ছে তোমার অভিকর্ষীয় এককের সম্পর্ক। এরপরে নেক্সট সেটা হচ্ছে কি কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এর অ্যান্সারটা একই হবে যে 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে, অভিকর্ষ বল উপর থেকে নিচের দিকে কাজ করে, কিন্তু আমরা কি করব, কোনো বস্তুকে সোজা নিচ থেকে উপরের দিকে তুলব, সোজা উপরে, বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 মিটার সোজা উপরে তুলতে যে ক্ষমতার প্রয়োজন তাকে 1 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড বলে। হয়েছে। এবার এটাকে যদি আমরা পরম একক আর অভিকর্ষ এককের মধ্যে তুলনা করি, তাহলে আমরা লিখতে পারি 1 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড সমান সমান 9.81 জুল। 1 কিলোগ্রাম মিটার মানে হচ্ছে 9.81 জুল, আর পার সেকেন্ড ওখানে ছিল বলে এখানেও হবে, যেহেতু ক্ষমতার দুটো এককের মধ্যে সম্পর্ক। বা এটাকে আমরা বলতে পারি 9.81 জুল পার সেকেন্ড, মানে একটু আগেই বলা হয়েছে যে জুল পার সেকেন্ডকে আমরা ওয়াট বলি। ব্যাস, ক্লিয়ার। এবারে আমরা আর একটা পদ্ধতিতে, নাম হচ্ছে কি ব্রিটিশ পদ্ধতি, অনেক এটাকে FPS, ফুট পাউন্ড আর সেকেন্ড, এই পদ্ধতির নামও জানি। তো এই ফুট পাউন্ড আর সেকেন্ড বা ব্রিটিশ পদ্ধতিতে ক্ষমতা আর একটা একক হচ্ছে, ব্রিটিশ পদ্ধতিতে ক্ষমতার একক, যেটার নাম হচ্ছে অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার। ঠিক আছে, এবারে এই অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার কাকে বলে সেটা আমাদের জানতে হবে। এটা হচ্ছে ক্ষমতা পরিমাপ করার হচ্ছে বৃহত্তর একক। ঠিক আছে, যেমন অনেক বড় বড় ইঞ্জিন, বৈদ্যুতিক মোটর, এইগুলোর ক্ষমতাকে আমরা সাধারণত হর্স পাওয়ার এককে প্রকাশ করি। এবার হচ্ছে হর্স পাওয়ারের সংজ্ঞা। এবার আমরা অশ্ব ক্ষমতার সংজ্ঞাটা দেখে নেব। অশ্ব ক্ষমতা, হর্স পাওয়ারের আমরা সংক্ষেপে লিখি HP। এই সংজ্ঞাটা হচ্ছে এরকম: কোনো যন্ত্র বা ব্যক্তি
550 পাউন্ড ভরসম্পন্ন কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে উল্লম্ব ভাবে বা সোজা ওপরের দিকে 1 সেকেন্ডে 1 ফুট ওপরে তুলতে পারলে তার ক্ষমতাকে 1 অশ্ব ক্ষমতা বা 1 এইচপি বলে। যেটা মনে রাখতে হবে, কোনো যন্ত্র বা ব্যক্তি 550 পাউন্ড ভর সম্পন্ন কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে সোজা ওপরের দিকে 1 সেকেন্ডে 1 ফুট ওপরে তুলতে পারলে তার ক্ষমতাকে 1 হর্স পাওয়ার বলে। এর একটা মান আছে, 1 হর্স পাওয়ার সমান সমান, তাহলে আমরা লিখতে পারি এরকম, 550 ফুট পাউন্ড পার সেকেন্ড। আর যদি ওয়াটে মান বের করতে বলে তাহলে আমরা লিখতে পারি 746 ওয়াট। এটা পরীক্ষায় প্রচুর দেয়, খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ হবে দেয় যে 1 হর্স পাওয়ার সমান সমান কত ওয়াট, উত্তর হবে 746 ওয়াট। তো এবারে আমরা ক্ষমতার সূত্র প্রয়োগ করে কিছু অঙ্ক আমরা করে নেব। এখানে কোন সূত্রটা কাজে লাগবে? শুধু একটাই সূত্র কাজে লাগবে, সেটা হচ্ছে ক্ষমতা P সমান সমান W/T। এটা মনে রাখলেই হবে। তো কি বলেছে দেখো, 1 নম্বর, একটি যন্ত্র 30 সেকেন্ডে 1200 জুল কার্য করে, তাহলে যন্ত্রটার ক্ষমতা কত হবে? তো এখানে দেখো সময়টা কত বলেছে, 30 সেকেন্ড, আর যেটা কার্য W সমান সমান কত হবে, 1200 জুল। তাহলে আমরা লিখতে পারি যে এখানে সময় T সমান সমান 30 সেকেন্ড আর কার্য W সমান সমান 1200 জুল। এরপর আমরা লিখব যে আমরা জানি P সমান সমান W/T। জাস্ট এখানে মানটা আমরা বসিয়ে দেবো। W মানে কত, 1200, আর T মানে 30, 0 0 কাটবে। আচ্ছা, এককটা কি হবে ক্ষমতার? দেখো এসআই একক জুল পার সেকেন্ড, তো সেটাকে আমরা বলি ওয়াট। 3 4 12 একটা 0, তাহলে উত্তর কত পাবো, 40 ওয়াট। আচ্ছা, এইটা মনে রাখতে হবে। তাহলে ওই যন্ত্রটার ক্ষমতা কত হলো, 40 ওয়াট। এরপরে নেক্সট কোশ্চেন, যে 50 ওয়াট ক্ষমতার একটি যন্ত্র 2 ঘন্টায় কত কার্য করবে? এটাও সম্পূর্ণ সহজ অঙ্ক। 50 ওয়াট মানে ক্ষমতা এখানে বলেই দিয়েছে, আর সময়টা এখানে বলে দিয়েছে, তাহলে ডব্লুটা বের করতে হবে। তো এখানে ক্ষমতাকে আমরা পি দ্বারা লিখি, পি সমান 50 ওয়াট। আচ্ছা, সময়কে আমরা টি দ্বারা লিখি, টি সমান সমান কত, 2 ঘন্টা। এই ঘন্টাটাকে কিন্তু আমাদের সেকেন্ড করতে হবে, কারণ সময় হচ্ছে সব কটা পদ্ধতিতেই এককটা কিন্তু সেম আছে সেকেন্ড। তাহলে 2 ঘন্টা মানে 2 ইন্টু 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 60 মিনিট, আবার 60 মিনিট মানে 60-এর সাথে আবার একটা 60 গুণ করতে হবে, তবে সেটা সেকেন্ড হয়ে যাবে। এরপরে লিখবো, আমরা জানি P সমান সমান W/T। যদি কোনাকুনি গুণ করি তাহলে ডব্লুর সাথে 1 গুণ হবে, ডব্লু সমান সমান P ইন্টু টি। এবারে শুধু আমরা এখানে মানটা বসিয়ে দেবো। P মানে কত, 50, আর T মানে কত, 2 গুণ 60 গুণ 60। তাহলে আমরা এটা বলতে পারি যে 50 দুগুণে 100 ইন্টু 6 6 36, 36-এর পরে দুটো শূন্য। এককটা কি হবে, এককটা আমাদের জুল হবে, কারণ এটা হচ্ছে ওয়াট এসআই একক, আর এটা হচ্ছে সেকেন্ড, এটাও আমরা এসআইতে ধরবো, তাহলে এটা জুল। তাহলে ভালো করে লিখলে কত হবে, 3600 ইন্টু 100, মানে আমরা লিখতে পারি যে 36 ইন্টু এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য, অর্থাৎ 10⁴ জুল, এটা লিখতে পারি। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 3, এক ব্যক্তি
20 সেকেন্ডে 11,000 ফুট পাউন্ড কার্য করে, তাহলে তার ক্ষমতা কত? আর তার অশ্ব ক্ষমতা নির্ণয় করো। তো উত্তরটা কি লিখবো? দেখো, এই যে লেখা আছে 11,000 ফুট পাউন্ড, এই 11,000 ফুট পাউন্ড মানে কার্যের এপিএস পদ্ধতিতে একক। কার্যের এপিএস পদ্ধতিতে একক হচ্ছে ফুট আর পাউন্ড। আর সময়ের একক কি? 20 এখানে তো বলেই দিয়েছে সেকেন্ড হয়, আর এখানে বলেছে 20 সেকেন্ডে এত ফুট পাউন্ড কার্য করে কোনো একটা ব্যক্তি, তাহলে তার ক্ষমতা কত? তো এখানে আমরা লিখতে পারি যে সময় টি সমান সমান হচ্ছে 20 সেকেন্ড, আর কার্য ডব্লু সমান সমান কত হবে? 11,000 ফুট পাউন্ড। আর বের করতে হবে কি? ক্ষমতা পি সমান কত? তো আমরা উত্তরটাকে লিখবো যে আমরা জানি পি সমান ডব্লু বাই টি। ডব্লু মানে হচ্ছে কত ছিল? 11,000, তার মানে এখানে একটা 11 হবে। আচ্ছা যাই হোক, 11,000 আর নিচের সময়টা হচ্ছে 20। এর এককটা কি হবে? ওপরেরটা দেখো, কার্য মানে ফুট পাউন্ড, আর নিচে 20টা হচ্ছে, এটা তোমার সেকেন্ড ছিল সেই জন্য পার সেকেন্ড হবে। 0 কাটা 2 আর 1100 যদি আমরা কাটি, 5 দুগুণে 10, একটা 0, তার মানে 550 ফুট পাউন্ড পার সেকেন্ডে। এবার আমাদের কি বের করতে হচ্ছে? তার ক্ষমতা সমান কত বেরোনো? তার ক্ষমতা কত? 550 ফুট পাউন্ড পার সেকেন্ড। কিন্তু বলছে অশ্ব ক্ষমতা নির্ণয় করো। তাহলে অশ্ব ক্ষমতা মানে কি? দেখো, 550 ফুট পাউন্ড পার সেকেন্ড এর মানে হলো এক অশ্ব ক্ষমতা বা 1 হর্স পাওয়ার। হ্যাঁ, এরপর একটা ভৌত বিজ্ঞানের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করেছিল, তার অ্যান্সারটা আমি বলে দেবো কী হবে। কোশ্চেনটা হচ্ছে 15 ডাইন পার সেমি স্কোয়ারকে নিউটন পার মিটার স্কোয়ারে রূপান্তরিত করো। তাহলে কী হবে? 15 ডাইন পার সেমি স্কোয়ার সমান সমান 15। এবারে আমাদের একটা ছিল নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক কী ছিল? যে 10⁵ ডাইন সমান সমান 1 নিউটন, বা 1 নিউটন সমান 10⁵ ডাইন। এটাকে আমরা যদি ঘুরিয়ে লিখি, তাহলে 10⁵ ডাইন সমান 1 নিউটন। বা এখান থেকে যদি আমরা লিখি যে 1 ডাইন মানে কত হবে? এটা হবে 10⁻⁵ নিউটন। 10⁵টা দেখে গেলে -5 হয়ে যায়। বা এখানে আমরা লিখতে পারি 10⁻⁵ নিউটন। আর নিচে যেটা সেমি স্কোয়ার আছে, এটাও আমরা জানি যে 1 মিটার মানে 100 সেমি। ঠিক আছে, তাহলে আমরা যদি এখান থেকে লিখি যে 1 মিটার স্কোয়ার মানে কত হবে, তাহলে এখানে 100 স্কোয়ার করতে হবে, মানে 4টে শূন্য হয়ে যাবে, এত সেমি স্কোয়ার হয়ে যাবে, বর্গ মিটার থেকে বর্গ সেমি। তো এখান থেকে আমরা বলতে পারি যে তাহলে কি 1 মিটার স্কোয়ার সমান, এটাকে লিখতে পারি 4টে শূন্য, তো 10⁴ সেমি স্কোয়ার। তো এখান থেকে এবারে তুমি বলো যে 1 সেমি স্কোয়ার মানে কত হবে? এই 10⁴টা এদিকে এলে 10⁻⁻⁴ মিটার স্কোয়ার। তাহলে 1 সেমি স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি? 10⁻⁻⁴ মিটার স্কোয়ার। তাহলে এখানে লিখতে পারি 10⁻⁻⁴ মিটার স্কোয়ার, মানে এটা পার মিটার স্কোয়ার লিখে দিই পাশে। তাহলে দেখো 15 ইন্টু 10⁻, এখানে কত আছে? -5, আর নিচে আছে -4। এটা হবে -5, আর এরকম উপরে নিচে থাকলে বিয়োগ হয়, অর্থাৎ এটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে +4, এত নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে 15 ইন্টু এটা কত হবে? 10⁻⁻⁴ আর -5 +4, তার মানে কত হবে? -1 নিউটন পার মিটার স্কোয়ার। তার মানে কি 15 10⁻⁻1 মানে 10 দিয়ে ভাগ, নিউটন পার মিটার স্কোয়ার। 10 দিয়ে ভাগ করা খুবই সহজ, 1.5, পয়েন্ট 1 ঘর বাঁ দিকে আসবে, নিউটন পার মিটার স্কোয়ার। এইটা হবে উত্তর। এবার আমরা কিছু ম্যাথ নিয়েও আলোচনা করে দিই। কিছু শর্ট কোশ্চেন আছে যেগুলো আমি এই ভিডিওর সাথেই করে দিচ্ছি। দেখো, প্রথম কোশ্চেন 3-এর দাগের এ বলছে, ডাজ দ্য ভ্যালু অফ অ্যান ইকুয়েশন চেঞ্জ ইফ উই মাল্টিপ্লাই বোথ সাইডস বাই দ্য সেম নাম্বার। মানে যদি কোনো সমীকরণের
উভয় পক্ষকে অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষকে একই সংখ্যা দ্বারা গুণ করা হয়, তাহলে কি ইকুয়েশনের ভ্যালুর কোনো চেঞ্জ হয়? এর উত্তর হবে নো। কেন? হ্যাঁ, দেখবে যদি আমরা কোনো সমীকরণের কথা ভাবি, অর্থাৎ আমরা যদি ভাবি যে 2x = 3, ঠিক আছে? এবারে উভয় পক্ষের সাথে যদি একই সংখ্যা গুণ করি, মানে যদি আমি 5 দ্বারা গুণ করে দিই, তাহলে 5 দুগুণে 10, 10x = কত হবে? এটাও 5 দিয়ে গুণ করতে হবে, 5 3 15, ঠিক আছে? কোনো ভ্যালু চেঞ্জ হবে না, কারণ এখানে x এর মান কত ছিল? এখানেও x এর মান ছিল, দেখবে x = 3/2 হবে। এখান থেকেও দেখবে যে x = 15/10, 5 দিয়ে কাটলে 5 3 15, 5 দুগুণে 10। এর উত্তর কিন্তু 3/2 হবে, ঠিক আছে? সমীকরণের মানের কোনো চেঞ্জ হবে না। এরপর নেক্সট কোয়েশ্চেন বি, হোয়াট ইজ দ্য পাওয়ার অফ দ্য ভ্যারিয়েবলস ইন দ্য লিনিয়ার ইকুয়েশন? লিনিয়ার ইকুয়েশন মানে হচ্ছে রৈখিক সমীকরণ। যেমন আমরা একটা সমীকরণ লিখি যে x - 5 = 2, এটা একটা রৈখিক সমীকরণ। এই রৈখিক সমীকরণের যে ভ্যারিয়েবলটা রয়েছে, অর্থাৎ চলরাশি রয়েছে, সেই চলরাশির পাওয়ারটা কত হবে? মানে এর মাথায় সর্বোচ্চ কত রয়েছে? এটা হচ্ছে 1 হবে। লিনিয়ার ইকুয়েশনে যে ভ্যারিয়েবল থাকে তার পাওয়ার সবসময় 1 হয়। এরপরে সি এর দাগের, গিভ অ্যান এক্সাম্পল অফ লিনিয়ার ইকুয়েশন হুইচ স্যাটিসফাইজ দ্য কন্ডিশন m = 5। বলছে এমন একটা সমীকরণ লেখো যেখানে m এর মানটা 5 হবে। এর উত্তর হবে, এই 5টা এদিকে বাঁ দিকে নিয়ে যাবে, তাহলে কত হবে? m - 5 = 0। এটাই হবে অ্যান্সার। অন্য উত্তরও সম্ভব, ঠিক আছে? অন্য উত্তর বলতে কীরকম? যদি 2 দিয়ে গুণ করে দাও তাহলে কত হবে? 2m - 10 = 0, সেটা করলেও হবে। এরপরে অপশান ডি, ইজ 7x + 9 = 13 সেম অ্যাজ 7x + 9 - 2 = 13 - 4 + 2। একটু ভালো করে দেখো এখানে কি বলেছে। যদি বলছে যে 7x + 9 সমান যদি 13 হয়, তাহলে এর ভ্যালুটা কি এটার সাথে সমান হবে? 7x + 9 - 2 = 13 - 4 + 2। এখানে দেখো 7x + 9, এখানেও দেখো 7x + 9, তাহলে 7x + 9 মানে কত? 13 - 2। দেখো এখানে কি রয়েছে? এই -4 + 2, -4 + 2 মানে আসলে কত হবে? -2। তার মানে কি এটা সমান এটা, ঠিক আছে? এটা করলে কত হবে? -2। তাহলে 13 - 2 হচ্ছে সেম, কারণ 7x + 9 মানে হচ্ছে 13, এখানে বলে দিয়েছে। তাহলে 13 - 2, এটা হচ্ছে ইয়েস। এরপরে অপশান ই, ইজ y + 9 = 7 এ লিনিয়ার ইকুয়েশন? দেখো লিনিয়ার ইকুয়েশন মানে কি? যে ভ্যারিয়েবলটা থাকবে, অর্থাৎ চলরাশি থাকবে, তার পাওয়ারটা সবসময় 1 থাকবে। এখানে যে ভ্যারিয়েবলটা আছে সেটা হচ্ছে y, তাহলে y এর এখানে পাওয়ার কত আছে? 1, তাহলে এটা অবশ্যই লিনিয়ার ইকুয়েশন। এরপরে 4 এর দাগের বলছে টিক দ্য কারেক্ট অপশান। দ্য ভ্যালু অফ x ইফ 13x + 7 = -9 - 3x ইজ, এর মধ্যে অ্যান্সার কোনটা হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা এখানে করে নিই। দেখো বলছে 13x + 7 = -9 - 3x। এক্সগুলোকে একদিকে করো, তাহলে কত হবে? 13x + 3x = -9 - 7, বা 13x আর 3x কত হবে? 16x = -16, বা x সমান কত হবে? -16/16। এটা কেটে 1, তাহলে এর উত্তর কত হবে? -1। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশান এই 4 এর দাগেরটা, -1। এরপরে বি, ইফ 1/7 + 1, এটা কত আছে? x/7 = 3, দেন দ্য ভ্যালু অফ x ইজ, x এর ভ্যালুটা কত হবে বের করতে হবে। এটাও তোমাদের সমাধান করেই বের করতে হবে। দেখো সমাধানটা এরকম, 1/7 + x/7 = 3, বা এটা যদি লসাগু করো 7 হবে লসাগু, এখানে হবে 1 + x = 3, 3 এর নিচে নেই মানে 1 আছে ধরো, তাহলে বা কত হবে? ওপরে আছে, এবার কোনাকুনি গুণ করে দাও, 3 × 7 = 21, এটা ওদিকে লিখবে, আর 1 + x এর সাথে 1 গুণ করলে 1 + x = 3 × 7 = 21, বা x = 21 - 1 = 20, তাহলে এর উত্তর কত হবে? 20। এবার অপশান সি, দ্য ভ্যালু অফ ডি ইফ 5 - 2d + 7/9 = 0।
ঠিক আছে, এটার ভ্যালু এটা হচ্ছে সমাধান করতে হবে, এখান থেকে ডি এর মানটা বের করতে হবে। ঠিক আছে, এর উত্তর কত হবে সেটা তোমাদের 4টে অপশনের মধ্যে যে কোনো একটা হবে। চলো কীভাবে হবে দেখিয়ে দিই। কী দেওয়া আছে, এটা হচ্ছে সি এর দাগের 5 - 2d + 7 তার নিচে 9 = 0, বা এটাকে আমরা 5টাকে বাঁদিকে রাখি আর 2d + 7/9 এটাকে ওদিকে লিখি, তাহলে 2d + 7/9 মাইনাসটাও দেখে গেলে প্লাস হয়ে যাবে, যেটা আর এখানে লেখার দরকার নেই। বা এবার কোনাকুনি গুণ করব, 5-এর নিচে নেই মানে 1 আছে আমরা ধরে নিলাম। এবার এই 1-এর সাথে 2d + 7টা গুণ করো, তাহলে কত হবে 2d + 7 = 5-9 = 45, বা 2d = 45 - 7, বা 2d = 45 থেকে 7 বাদ দিলে কত হবে 38, বা d = কত হবে 38/2, 2 আর 38 কেটে হবে 19, বা d = 19। তাহলে এর ভ্যালু কত হবে, এটা হচ্ছে 19। এরপরে কি বলছে, ইফ দ্য সাম অফ 4 কনসিকিউটিভ অড নাম্বারস ইজ 40 দেন দ্য স্মলেস্ট নাম্বার ইজ, এর মধ্যে কত হবে। বলছে ইফ দ্য সাম মানে হচ্ছে যোগফল, 4 কনসিকিউটিভ মানে পরপর, অড নাম্বারস মানে হচ্ছে বিজোড় সংখ্যা, পরপর 4টে বিজোড় সংখ্যার যোগফলটা বলছে 40, তাহলে সব থেকে ছোট যে নাম্বারটা সেটা কত হবে। তো আমরা এটা কত দাগের, এটা হচ্ছে ডি এর দাগের। লেট ধরি the 4 odd numbers are a + 2, a + 4 আর একটা a + 6। কেন লিখলাম এটা, দেখো একটা যদি 3 হয় বিজোড় সংখ্যা, তাহলে এর পরের বিজোড় সংখ্যাটা কত হবে 5, তারপরের বিজোড় সংখ্যাটা 7, দেখো 2 2 করে বাড়ছে। তাহলে এটাকে যদি a হয় তাহলে এটা হবে a + 2, 2 বেশি, তারপরে কি হবে, এটা হচ্ছে 4 বেশি, দেখো 3-এর থেকে 4 বেশি, তাহলে a + 4, তারপরটা কত হবে 9, অর্থাৎ এর সাথে আরও 2 যোগ হয়ে যাবে বেশি, a + 4 + 2 মানে a + 6। ঠিক আছে, এরপরে হচ্ছে কি বলছে এই 4টে নাম্বারের যোগফল বলছে 40, তাহলে আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেনের প্রশ্নানুযায়ী কি লিখতে পারি, 4টে সংখ্যার যোগফল a + 2 সবগুলো যোগ করে দিচ্ছি = 40, বা এবারে সবগুলো যোগ করলে দেখবো এখানে 4টে a আছে, তাহলে 4টে এর যোগফল মানে 4a + 2 আর 4 6, 6 আর 6 12, তাহলে 4a + 12 = 40, বা 4a = কত হবে 40 - 12, বা 4a = 40 থেকে 12 বাদ দিলে কত হবে 28, বা a = 28/4, 4 আর 28 কেটে হবে 4 7 28, বা a = 7। তো এবার বলছে এর মধ্যে সবথেকে ছোট নাম্বার কোনটা, সবথেকে ছোট সংখ্যা কোনটা, সেটা দেখো একদম প্রথমে যেটা আছে a, অর্থাৎ 7, অতএব স্মলেস্ট নাম্বার ইজ 7। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে, অপশান এ, একেরটা। এরপরে ই এর দাগের কোশ্চেন, ইফ 3/4 অফ এ নাম্বার ইজ 60 মোর দ্যান ইটস 1/3 দেন দ্য নাম্বার ইজ কত হবে। বলছে কোনো একটা সংখ্যার 3/4 অংশ হচ্ছে 60, যেটা হচ্ছে ওটা ওই সংখ্যাটার 1/3 থেকে 60 বেশি। ঠিক আছে, ভালো করে বুঝবে। তাহলে 3/4 অফ এ নাম্বার মানে কোনো একটা নাম্বারের 3/4 অংশ, যদি একটা নাম্বার আমরা ধরে নিই a, তার 3/4 অংশ মানে কি 3/4 গুণ a, আর বলছে 1/3 ওই সংখ্যাটার 1/3 মানে a/3, মানে a × 1/3, তার মানে 1 মানে a/3। তো বলছে এদের দুজনের একটা হচ্ছে 60 বেশি অন্যটার থেকে, মানে দুজনের বিয়োগফলটা 60। তো
So let ধরি the number is a according to question a into 3/4 3/4 বলেছে 3/4 অফ এ নাম্বার মানে 3/4। এবারে বলছে ওই নাম্বারটার আর 1/3, তাহলে a ইন্টু 1/3। তাহলে প্রথমেরটা বলছে 60 বেশি এর থেকে, মানে এদের বিয়োগফলটা সমান সমান কত হবে 60। বা এটা হবে 3a/4 মাইনাস a/3 সমান সমান 60। এদের লসাগু করবে, 3 4 12 হবে লসাগু, 4 3 12 হয়, 3 3 9 মাইনাস এটা হবে 3 4 12 অর্থাৎ 4a সমান সমান 60। কোনাকুনি গুণ করো, তাহলে কত হবে 9 থেকে 4 বাদ দিলে 5 আর 1 গুণ করলে 5 সমান সমান 12 আর 60 যদি গুণ করো তুমি কত পাবে, এটাকে আমি গুণ আকারেই রেখে দিচ্ছি। বা এ সমান কত হবে 12 গুণ 60 তার নিচে 5 5 12 60, তাহলে এ সমান কত হবে 12 12 144। তাহলে সঠিক উত্তর কোনটা হবে, দেখবে এখানে অপশান সি এরটা মানে 3 দাগের উত্তরটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, আজকে থাকে এইটুকু, বাকিটা পরের দিন করাবো। এরপর 3টে এমসিকিউ আমি দিচ্ছি, এই 3টের উত্তর কী হবে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। দেখো 1 নম্বর কোশ্চেন আছে 1 জুল সমান কত, 4টে উত্তর আছে, এই 4টের মধ্যে যেটা ঠিক হবে তার উত্তরটা কমেন্টে জানিও। কোশ্চেন নাম্বার 2 এইচপি কোন ভৌত রাশির একক, তারও 4টে উত্তর দেওয়া আছে, এর মধ্যে যেটা ঠিক হবে তার উত্তর সেই অপশানটা আমাকে কমেন্টে জানাবে। এরপর নেক্সট কোশ্চেন কার্যের মাত্রা হলো ড্যাশ, বলে 3টে অ্যান্সার দেওয়া আছে, এর মধ্যে যেটা ঠিক সেই উত্তরটা আমাকে কমেন্টে জানাবে।